আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে থাকছে বিস্তারিত সংবাদ। হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত, জাতিসংঘ। শেখ হাসিনা আয়ামে জাহিলিয়াতের নমুনা প্রতিষ্ঠা করে গেছেন ডক্টর ইউনূস। বিএনপির রাজনীতিতে তৃতীয় প্রজন্মের অভিষেক। ক্ষমতা ধরে রাখতে হাসিনা সরকার সহিংস হয়ে ওঠে, জাতিসংঘ। ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন জর্ডানের বাদশাহ। নেতানিয়াহুর হুঁশিয়ারির পর পাল্টা বিবৃতি হামাসের। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার 12 ফেব্রুয়ারি জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেন। প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মঙ্গোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পোদ্দার ও প্রধান মুখপাত্র রাভিনা সামদাসানি। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সহিংস গোষ্ঠীগুলো গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন চলাকালীন ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিলেন। উচ্চপদস্থ কর্মচারীদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিক্ষোভকারী এবং তাদের সমর্থকদের ওপর আক্রমণ ও সহিংস দমন পীড়নের জন্য একটি আনুষ্ঠানিক নীতি অনুসরণ করা হয়েছিল। এতে মানবাধিকার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা জরুরি ভিত্তিতে আরও তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরে। বিভিন্ন বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে প্রায় 1400 জন নিহত হয়ে থাকতে পারেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হন। নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ জানায়, ওই সহিংসতায় তাদের 44 জন কর্মকর্তা প্রাণ হারান। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সূত্রপাত হয়েছিল উচ্চ আদালতের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করে। তবে এর মূল কারণ ছিল আরও গভীরে। ধ্বংসাত্মক দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও শাসন ব্যবস্থার ফলে সৃষ্টি হওয়া অর্থনৈতিক বৈষম্য। ক্ষমতা ধরে রাখতে আওয়ামী সরকার এই বিক্ষোভ দমন করতে ধারাবাহিকভাবে আরও সহিংস পন্থা অবলম্বন করেছিলেন। গণবিরোধিতার মুখে ক্ষমতা ধরে রাখার জন্য সাবেক সরকার সচেতনভাবে পরিকল্পিত ও সমন্বিত কৌশল হিসেবে এই নৃশংস দমন নীতি গ্রহণ করেছিল বলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। এদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের কুখ্যাত গোপন টর্চার সেল পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, গত সরকার আয়ামে জাহিলিয়াত যুগের একটি নমুনা প্রতিষ্ঠা করে গেছেন। বুধবার 12 ফেব্রুয়ারি রাজধানীর কচুক্ষেত উত্তরা আগারগাঁও এলাকায় বিগত সরকারের 3টি গোপন কারাগার পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। বিগত বছরগুলোতে শেখ হাসিনার সরকার ভিন্ন মতের মানুষকে বিচার বহির্ভূতভাবে এসব গোপন বন্দিশালায় আটকে রাখে এবং নির্যাতন করে। গোপন এসব কারাগার ভুক্তভোগী সহ দেশবাসীর কাছে আয়নাঘর নামে পরিচিত। আয়নাঘরে খাঁচার মতো জায়গায় যেখানে বন্দীদের আটকে রাখা হতো, সেসব জায়গা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, গত সরকার আয়ামে জাহিলিয়াতের যুগের একটি নমুনা প্রতিষ্ঠা করে গেছে। অধ্যাপক ইউনূস আরও বলেন, আমাকে নতুন করে বলতে হবে না, বর্ণনা দিতে গেলে বলতে হয় আয়নাঘরের ভিতরে খুবই বীভৎস দৃশ্য। এখানে মনুষ্যত্ববোধের কিছু নেই, যা হয়েছে তা নৃশংস। প্রধান উপদেষ্টা বলেন, এটা কি আমাদেরই সমাজ? এটার কোনো ব্যাখ্যা নাই। যতটাই শুনি
অবিশ্বাস্য মনে হয়। যারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারাও আমাদের সঙ্গে এসেছে, তাদের মুখেই শুনলাম। বিনা দোষে কতগুলো সাক্ষী নিয়ে হাতে এক্সপ্লোসিভ ধরিয়ে দিয়ে কাউকে সন্ত্রাসী জঙ্গি বলে রাখা হয়েছে। ভুক্তভোগীদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো, সন্ত্রাসী জঙ্গি বলে এখানে ঢুকে রাখা হতো। অধ্যাপক ইউনূস আরও বলেন, এই রকম টর্চার সেল, নির্যাতন কেন্দ্র সারা দেশ জুড়ে আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে, এখন শুনছি বিভিন্ন ভার্সনের সংস্করণে সারা দেশ জুড়ে আছে। সংখ্যাও নিরূপণ করা যায়নি। মানুষকে সামান্যতম মানবাধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন বলছিলেন খুপরির মধ্যে যা রাখা হয়েছে, এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে। গুম খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে সমাজ টিকবে না। উল্লেখ করে প্রধান উপদেষ্টা নতুন সমাজ গড়া, অপরাধীদের বিচার করা, প্রমাণ রক্ষার ওপর জোর দেন। গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ন্যায় বিচার যেন পান সেটা এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চাই। সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছেন। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করবে। 9 ডিসেম্বর 2019 দৈনিক যুগান্তরের প্রয়াত প্রবীণ কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর বিলাতের রাজনীতিতে টিউলিপ ও জায়মা সমাচার কলামে লিখেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার নাতনি এবং তারেক রহমানের একমাত্র কন্যা জায়মা রহমান বিলাতের লিংকনস ইন থেকে সসম্মানে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন তিনি ব্যারিস্টার জায়মা রহমান। এই কৃতিত্ব অর্জনের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি বংশের গৌরব বৃদ্ধি করেছেন। কলামের শেষের দিকে তিনি লিখেছেন, তারেক রহমান নাকি আশা করেন ব্রিটিশ আইনজীবী মহলে ব্যারিস্টার জায়মা মাধ্যমে প্রভাব বিস্তার করে তাদের সাহায্যে খালেদা জিয়ার কারামুক্তি ঘটাবেন এবং নিজেকেও সব মামলা, মোকদ্দমা ও কারাদণ্ডাদেশ থেকে মুক্ত করে দেশে ফিরতে পারবেন। তার নেতৃত্বে বিএনপি আবার ক্ষমতায় যাবে এবং শেখ পরিবারের ওপর কঠোর প্রতিশোধ নেবে। জায়মাকে ব্রিটিশ এমপি করার ব্যাপারে তার আশা এবারের নির্বাচনেও টিউলিপ সিদ্দিকের জয় ঠেকাতে না পারলেও ভবিষ্যতে ব্যারিস্টার জায়মা রহমানকে ব্রিটিশ পার্লামেন্টে পাঠাতে পারলে ব্রিটিশ রাজনীতিতে টিউলিপ তথা শেখ পরিবারের প্রভাব ঠেকানো যাবে। জনাব চৌধুরীর লেখায় পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে তারেক রহমান তার মেয়ে জায়মা রহমানকে ভবিষ্যতে কাণ্ডারি হিসেবে গড়ে তুলছেন। তিনি দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে এবং বিশেষ করে ব্রিটিশ রাজনীতিতে জায়মা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন। আইনজীবী হিসেবে জায়মা রহমানের সাফল্য খালেদা জিয়ার কারামুক্তি এবং তারেক রহমানের দেশে ফিরে আসার সম্ভাবনা বাড়াবে। এছাড়া জায়মাকে ব্রিটিশ পার্লামেন্টে পাঠিয়ে শেখ পরিবারের রাজনৈতিক প্রভাব ঠেকানোর চেষ্টা করবেন, যা বিএনপির ক্ষমতা পুনরুদ্ধারের পথ খুলে দিতে পারে। জনাব চৌধুরীর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে তারেক রহমান তার কন্যা জায়মা রহমানকে আন্তর্জাতিক মানের আইন ও রাজনীতির নেতৃত্বে পরিণত করতে কঠোর পরিশ্রম করছেন, যা তিনি অব্যাহত রেখেছেন। বিএনপির রাজনীতিতে জায়মা রহমান 26 অক্টোবর 1995 সালে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায়, যেখানে তার দাদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকতেন। এই বাসায় তার মা বাবাও থাকতেন। জায়মা ঢাকা শহরের বারিধারার আইএসডি ইন্টারন্যাশনাল স্কুল অফ ঢাকা স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 1/11 ঘটনাবলী পরবর্তী সময়ে 11 সেপ্টেম্বর তিনি তার বাবা মায়ের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানে তিনি লন্ডনের ম্যারিমাউন্ট গার্লস স্কুল থেকে ও লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। পরে যুক্তরাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন জায়মা রহমান। 4 ডিসেম্বর 2021 লন্ডন থেকে ব্যারিস্টার আবু সায়েম লিখেছেন, মেয়েটির নাম জায়মা রহমান শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দৌহিত্রী। তার পিতা নিপীড়িত মানুষের আশ্রয়স্থল মজলুম জননেতা তারেক রহমান, মা ডাক্তার জুবাইদা রহমান। মেয়েটির নানা মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ
নৌবাহিনীর প্রধান নানি, বিশিষ্ট সমাজ সংস্কারক ইকবাল বানু, জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম জাইমা রহমান মেধা ও মননে অতুলনীয় একজন মানুষ। আমার খুব নিকট থেকে দেখা মার্জিত রুচিশীল সুশিক্ষিত নরম মনের একজন মেয়ে, একজন খাঁটি দেশপ্রেমিক। জাইমা রহমান রাজনীতিতে আসবেন কিনা, এলে কখন আসবেন তা সময়ই বলে দেবে। কারো নসিহতের দরকার নেই। দেশটা আমাদের, আজ হোক কাল হোক আমরা আমাদের দেশ বুঝে নেবই। আমরা জানি দেশ, জাতি ও মানুষের দুর্দিনে জিয়া পরিবার বসে থাকে না। জুলাই আন্দোলন কোটা ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হলেও এর মূল কারণ ছিল আরও গভীরে। ধ্বংসাত্মক দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও শাসন ব্যবস্থার ফলে সৃষ্টি হওয়া অর্থনৈতিক বৈষম্য ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার এই আন্দোলন দমন করতে সহিংস পন্থা অবলম্বন করেছিল। অভ্যুত্থানের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার জেনেভায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেন। প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মঙ্গোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পোদ্দার ও মুখপাত্র রাভিনা সামদাসানি। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সহিংস গোষ্ঠীগুলো গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন চলাকালীন ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনের আরও উল্লেখ করা হয়েছে, বিক্ষোভকারী এবং তাদের সমর্থকদের ওপর আক্রমণ ও সহিংস দমন পীড়নের জন্য একটি আনুষ্ঠানিক নীতি অনুসরণ করা হয়েছিল। এতে মানবাধিকার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা জরুরি ভিত্তিতে আরও তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনাতে রাজি হননি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গাজা দখল এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা করা হচ্ছে তা আরব দেশগুলো একেবারেই মেনে নেবে না। হোয়াইট হাউসে তাদের বৈঠকের পর বাদশাহ আবদুল্লাহ সামাজিক মাধ্যমে জানান, জর্ডান গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়ার ঘোর বিরোধী এবং এটি পুরো আরব বিশ্বের অভিন্ন অবস্থান। তার মতে এখন সবচেয়ে জরুরি কাজ হলো গাজাকে পুনর্গঠন করা এবং সেখানকার মানবিক সংকট মোকাবেলা করা। কোনোভাবেই জনগণকে উচ্ছেদ করা নয়। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র ও জর্ডানের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন এবং জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি আনতে হলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই একমাত্র পথ। আর এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ট্রাম্পের সঙ্গে আলোচনাকে তিনি ফলপ্রসূ বলে অভিহিত করেন এবং গাজায় যুদ্ধবিরতির পেছনে ট্রাম্পের ভূমিকা প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই শান্তি ধরে রাখতে সহায়ক হবে। এদিকে পশ্চিম তীরের উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাদশাহ আবদুল্লাহ সতর্ক করেন, যদি পরিস্থিতি আরও অবনতি ঘটে তাহলে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর হতে পারে। তিনি জানান, জর্ডান তার আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে মিলে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে ইঙ্গিত দেন যে তিনি চান গাজার নিয়ন্ত্রণ মার্কিন প্রশাসনের হাতে থাকুক এবং এই অঞ্চলের ভবিষ্যৎ মার্কিন নেতৃত্বেই নির্ধারিত হোক। তার কথায়, আমরা এটা খুব ভালোভাবে চালাবো। ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি জর্ডানের আমাদের এক টুকরো জমি থাকবে। আমি বিশ্বাস করি মিশরেও আমাদের এক টুকরো জমি থাকবে। অন্য কোথাও আমাদের সামান্য কিছু জমি থাকতে পারে। আমি মনে করি আমরা যখন আলোচনা শেষ করব তখন আমাদের জন্য এমন একটি স্থান থাকবে যেখানে তারা সুখ শান্তি ও নিরাপদে বসবাস করতে পারবে।
হামাস যদি বন্দি মুক্ত না করে উপত্যকাটি ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে। বন্দি বিনিময় চুক্তি প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন একটি হুমকির পর পাল্টা বিবৃতি দিয়েছে হামাস। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি বলেছে, যুদ্ধবিরতি চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরায়েলি দায়ী। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাসের প্রতিশ্রুতি আগের মতোই আছে। বুধবার 12 ফেব্রুয়ারি কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবরে বলা হয়, সোমবার থেকে মঙ্গলবার একের পর এক এক্স পোস্টে হামাসকে হুমকি দিয়ে আসছেন নেতানিয়াহু। তার ভাষ্য, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে হামাস। তিনি হুমকি দিয়ে বলেন, যদি শনিবার দুপুরে হামাস আমাদের বন্দীদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং হামাস শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র লড়াইয়ে ফিরে যাবে। তিনি এও বলেন, হামাস যতক্ষণ না পর্যন্ত চূড়ান্তভাবে পরাজিত হচ্ছে ততক্ষণ ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে। যদি শনিবারের মধ্যে হামাস তাদের কাছে আটকে রাখা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় আবার যুদ্ধ শুরু হবে। এরপরই হামাস বিবৃতি দেয়। সংগঠনটি বলছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পালন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি। তারা তাদের প্রতিশ্রুতি পালন করেনি। যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য পূর্ণ দায়ভার বহন করেন ইসরায়েল। এর আগে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মূল বিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে হামাস। এতে প্রশ্নবিদ্ধ হয় চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা। আগামী শনিবার গাজায় আটক থাকা 3 বন্দীর মুক্তির কথা রয়েছে। এদিন ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তির কথা রয়েছে। চুক্তির মূল বিধান লঙ্ঘন প্রসঙ্গে হামাস বলছে, এটি এমন পর্যায়ে গেছে যেখানে আর দর কষাকষির সুযোগ নেই। ইসরায়েলি বন্দীদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা এ ব্যাপারে একটি বিবৃতি দেন। তিনি বলেন, শত্রুপক্ষের চুক্তি লঙ্ঘন ও শর্তাবলীর প্রতি তারা যে সম্মতি দেখাচ্ছে না সেটি প্রতীয়মান। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। হামাস তার বাধ্যবাধকতা পূরণ করে চলেছে। হামাসের ভাষ্য, ইসরায়েল সব বাধ্যবাধকতা ঠিকমতো মেনে চললে বন্দি বিনিময়ে দরজা খোলা। যদি তা না হয় এটা আপাতত এখানেই শেষ। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।